Welcome every single one of you in my YouTube channel Let's Get Knowledge. সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউবের ক্লাসে। আজকে ফার্স্ট অফ অল আমি দুঃখ প্রকাশ করছি কেননা লাস্ট ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স চ্যাপ্টারটি কভার করব, কিন্তু টেকনিক্যাল ইস্যু সাডেনলি লাইটিং সিস্টেমের মধ্যে প্রবলেম এসে যায়, যার ফলে ক্লাসটি ক্যান্সেল করতে হয়, অর্থাৎ হাফ ক্লাস নেওয়া হয়েছিল। এবং যখন আমরা থিওরিস্টের থিওরিগুলি আলোচনা করতে যাচ্ছিলাম তখনই প্রবলেম চলে আসে, এবং এর পূর্বের ক্লাসেও সেম প্রবলেম হয়েছিল। আমরা যখন চাইল্ড সেন্টার্ড এডুকেশন পড়েছিলাম তখন শেষের দিকে কয়েকজন থিওরিস্টের বলেছিলাম যে কয়েকটি সেন্টেন্স জাস্ট প্রয়োজন, সেন্টেন্সগুলি জানা, কোডগুলি জানা। আজকে সব কভার করার চেষ্টা করব, এবং আমি দুঃখ প্রকাশ করছি এই টেকনিক্যাল ইস্যুর কারণে এবং লাইটিংয়ের ইস্যুর কারণে। নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব যাতে প্রতিটা ক্লাস প্রপারলি কমপ্লিট করা হয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো, যদি আপনাদের ক্লাস ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বিলম্ব না করে আমরা ক্লাস শুরু করতে যাই। ফার্স্ট অফ অল আমরা যখন চাইল্ড সেন্টার্ড এডুকেশনের চ্যাপ্টারটি পড়েছিলাম, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন চ্যাপ্টারের মধ্যে শেষের দিকে আমরা দেখেছিলাম ডক্টর মারিয়া মন্টেসরি, তারপর জন লক অ্যান্ড বিএফ স্কিনার, এই তিনজনের বিষয়ে আলোচনা করা অবশিষ্ট রয়েছিল, অর্থাৎ করা হয়নি, হঠাৎ সাডেনলি ইস্যু চলে আসে। তো আমি বলে দিই এই পয়েন্টগুলি আপনারা লিখে নেবেন। পয়েন্টগুলি যে ফার্স্ট অফ অল হচ্ছে ডক্টর মারিয়া মন্টেসরি, উনি একটি শিশুকে স্পঞ্জের সাথে তুলনা করেছিলেন। একটি শিশুর মাইন্ডকে চামচের সাথে, আমরা যে চামচ বলে থাকি, এই চামচের সাথে তুলনা করেছিলেন। এক্সামের মধ্যে কখনো আসে যে কে শিশুর মাইন্ডকে চামচের সাথে তুলনা করেছিলেন, অর্থাৎ ডক্টর মারিয়া মন্টেসরি। এবং জন লক উনি বলেছিলেন, এবং মারিয়া মন্টেসরি বলেছিলেন হ্যান্ড ইজ দ্য চিফ টিচার অফ এ চাইল্ড, অর্থাৎ একটি শিশুর চিফ টিচার হচ্ছেন, প্রধান শিক্ষক হচ্ছেন তার হ্যান্ড। মারিয়া মন্টেসরি এই দুইটি সেন্টেন্স বলেছেন, এগুলি আপনারা কোট করবেন, এক্সামের মধ্যে আসে। তারপর হচ্ছে জন লক, উনি জাস্ট এই কথাই বলেছিলেন যে শিশু হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট, অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মাইন্ডের মধ্যে কিছু থাকে না, একদম খালি মাইন্ড থাকে, এবং তাকে ব্ল্যাঙ্ক স্লেট বলেছিলেন। এই জন্য তিনি এই কোটের দ্বারা ফেমাস হয়েছিলেন, এবং এই কোটটি এক্সামের মধ্যে আসে যে কে বলেছিলেন, হু সেড চিলড্রেন্স মাইন্ড আর ব্ল্যাঙ্ক স্লেট, অর্থাৎ চিলড্রেন ব্রন উইথ ব্ল্যাঙ্ক স্লেট, অত এইভাবে এক্সামে আস্কিং করা হয়। এবং তার যিনি থিওরিস্ট রয়েছিলেন বিএফ স্কিনার, এই বিএফ স্কিনার চিলড্রেনদের মাইন্ডকে ক্লিন স্লেট বলেছিলেন। মনে রাখবেন কথাগুলি, ক্লিন স্লেট বলেছেন বিএফ স্কিনার, অ্যান্ড ব্ল্যাঙ্ক স্লেট বলেছেন জন লক, অ্যান্ড চিলড্রেনের মাইন্ডকে স্পঞ্জ অর্থাৎ চামচের সাথে তুলনা করেছিলেন ডক্টর মারিয়া মন্টেসরি। এবং ডক্টর মারিয়া মন্টেসরি বলেছিলেন যে হ্যান্ড হচ্ছে চিফ টিচার অফ এ চাইল্ড, একটি শিশুর হাত হচ্ছে তার চিফ টিচার। এই পয়েন্টগুলি মনে রাখবেন। আর আমি যারা আপনারা সিটেটের জন্য ওয়াচ করছেন আমার ক্লাসগুলি, ভিডিওগুলি, আশা করি আপনাদের বুঝে আসছে ক্লাসগুলি, এবং প্রত্যেকটি ক্লাসকে ওয়াচ করবেন, কেননা ক্লাসের মধ্যে আমি অনেকগুলি কোড বলি যেগুলি ডাইরেক্টলি এক্সামের মধ্যে চলে এসেছিলো এবং ডাইরেক্টলি এক্সামের মধ্যে আসতে পারে। যেমন আরেকটি পয়েন্ট মনে রাখবেন, যেমন ইনসাইট থিওরি দিয়েছিলেন গেস্টাল ইনসাইট থিওরি দিয়েছিলেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে এসেছিল, অর্থাৎ 28-7 এইভাবে আপনি স্বাভাবিকভাবে কভার করতে পারবেন সিডিপির। কিন্তু 2-4টি অথবা 2-3টি কোয়েশন থাকে যে কোয়েশনগুলি একদম আনকমন আসে এবং এইভাবে থিওরিস্ট থেকে চলে আসে। তো আপনাদেরকে বলবো, যখন আপনারা শুনবেন ভালো করে শুনবেন। আমি মধ্যে অনেকটা কোড বলে থাকি, অনেকজন থিওরিস্টের থিওরি বলে থাকি, পয়েন্ট বলে থাকি, এই পয়েন্টগুলি এক্সামের মধ্যে আসে। তো আজকে আমরা আমাদের এই অবশিষ্ট যে ক্লাস রয়েছিল কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিলেটেড টু অল থিওরিসের কিছু থিওরি আমরা আলোচনা করব, এই থিওরিগুলো আলোচনা করব, এবং শেষে আমরা দেখব আরও যদি সময় হাতে থাকে তাহলে আমরা আলোচনা করব নম চমস্কি আর অন্যান্য থিওরিস্টের থিওরি আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই উইলিয়াম স্টেনবার্গ, উনি টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স দিয়েছেন, অর্থাৎ ত্রিবুদ্ধিক সিদ্ধান্ত দিয়েছিলেন। অর্থাৎ উনি বলেছেন একজন মানুষের মধ্যে 3 ধরনের ট্যালেন্ট হতে পারে, অর্থাৎ প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল। এই প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ, অ্যানালিটিক্যাল আমরা দেখে নেই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কাকে বলে, এবং প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কখনো এক্সামের মধ্যে অন্য একটি নামে আসতে পারে। তো অন্য নামটি কি আমরা দেখে নেই। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সকে উনি বলেছেন প্র্যাকটিক্যাল অথবা কন্টেক্সচুয়াল, পি ফর প্র্যাকটিক্যাল, আমি পি লিখেছি, কন্টেক্সচুয়াল ইনি বলেছিলেন কন্টেক্সচুয়াল
ইন্টেলিজেন্ট কাকে বলে আমরা প্রথমে বুঝে নেই, তারপরে বুঝবো ক্রিয়েটিভ ইন্টেলিজেন্ট কাকে বলে এবং অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্ট কাকে বলে। কন্টেক্সচুয়াল ইন্টেলিজেন্স অথবা প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স হচ্ছে যখন একটি শিশু কী করে, যে একজন মানুষ অথবা একটি শিশু বলতে পারেন, একটি শিশু যখন কী করে নিজের ক্ষমতাকে সর্বোচ্চ করার জন্য, অর্থাৎ নিজের যে এবিলিটি রয়েছে এবিলিটিকে আরও বর্ধিত করার জন্য যে কী করে তা, এবং তার নির্ভুলতা, তার মধ্যে যে ভুল রয়েছে, তার মধ্যে যে মিস্টেকস রয়েছে এই মিস্টেকগুলি পূর্ণ করার জন্য, ভুলগুলি নির্ভুল করার জন্য এবং তার এবিলিটিকে ইনক্রিজ করার জন্য কী করে, সে পরিবেশকে আকার দিয়ে যে এবিলিটি ইনক্রিজ করে তাকে উনি বলেছেন প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমি ইজি কথা যদি বলি, একজন মানুষ যখন হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটি করে, অর্থাৎ ডাইরেক্টলি কাজ করে, যখন সে কী করে তার এবিলিটিকে ইনক্রিজ করে, তার এবিলিটিকে বর্ধিত করে, তখন তিনি বলেছেন এই কাজকে তিনি বলেছেন প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামে কীভাবে আসে, এক্সামের মধ্যে আপনাকে দিয়ে দিবে এইভাবে, উইলিয়াম স্টেনবার্গ দিয়ে বলবে উনি কোন তিনটি দিয়েছিলেন, অথবা এক্সামে আসতে পারে এইভাবে যে 4টি অপশন আসবে, তার মধ্যে থেকে একটি এই প্র্যাকটিক্যাল অথবা কন্টেক্সচুয়াল আসবে, ক্রিয়েটিভ অথবা এক্সপিরিয়েন্সিয়াল আসবে, অ্যানালিটিক্যাল অথবা কম্পোনেন্সিয়াল অথবা মেটা কম্পোনেন্ট আসবে। তখন বলবে কোনটি ইন্টেলিজেন্স দিয়েছেন উইলিয়াম স্টেনবার্গ। এগুলি ভালো করে বুঝবেন কীভাবে এক্সামের মধ্যে আসতে পারে। তো আমরা এই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বুঝে নিলাম। তারপর দেখে নিই ক্রিয়েটিভ, সি ফর ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সে আরও নাম রয়েছে। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে উনি বলেছেন এক্সপিরিয়েন্সিয়াল। এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ তিনি এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স বলেছেন ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স কি আমরা বুঝে নেই। ফার্স্ট অফ অল হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স যখন একজন মানুষ অথবা একটি শিশু কী করে ভিন্ন ভিন্ন জায়গা থেকে তথ্য অর্থাৎ ইনফরমেশন কালেক্ট করে, অর্থাৎ ইনফরমেশনগুলি একসাথে গেদার নয়, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে এবং নতুন একটি ইনফরমেশন কালেক্ট করে নতুন একটি পরিস্থিতি তৈরি করে, অর্থাৎ একটা সিচুয়েশন তৈরি করে অথবা নতুন একটি বিষয়বস্তু তৈরি করতে পারে, তাকে বলা হয় ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স অর্থাৎ এক্সপিরিয়েন্সিয়াল। তো আপনি বলতে পারেন আপনি কয়েকটি 10-12টি বুক স্টাডি করলেন, তারপর কী করলেন, আপনি ক্লাসে গিয়ে উপস্থাপন করলেন। যেমন আপনাদের সাথে সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই কথাগুলি কি আমি অনেকটা বুক স্টাডি করে তারপরে আপনাদের সাথে কথা বলছি, এগুলি হচ্ছে ক্রিয়েটিভিটি, এগুলি হচ্ছে এক্সপিরিয়েন্স। অর্থাৎ যখন আপনি কী করবেন অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানে খণ্ড খণ্ড তথ্য অর্থাৎ পার্ট আপনার ইনফরমেশন কালেক্ট করলেন, তারপরে এই ইনফরমেশনগুলি একত্রিত করে নতুন একটি সিচুয়েশন ক্রিয়েট করলেন অথবা বিষয়বস্তু উপস্থাপন করলেন, তাকেই তিনি বলেছেন এই যে এবিলিটিটি রয়েছে, এই যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাকে উইলিয়াম স্টেনবার্গের মতে হচ্ছে ক্রিয়েটিভ অথবা ক্রিয়েটিভ অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ মনে রাখবেন ক্রিয়েটিভকে এক্সপিরিয়েন্সিয়াল উনি বলেছেন। এক্সামে কোনো ক্রিয়েটিভ আসতে পারে, কখনো ক্রিয়েটিভের অপর নাম কি আসতে পারে এক্সপিরিয়েন্সিয়াল, অ্যান্ড প্র্যাকটিক্যালের অপর নাম হচ্ছে কন্টেক্সচুয়াল। তারপর আমরা দেখব অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল এ ফর অ্যানালিটিক্যাল, আমি লেখে নেই এ ফর অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স হচ্ছে উইলিয়াম স্টেনবার্গের মতে যখন আমরা কি করি কোনো হাইপোথিসিস আমরা করি, অর্থাৎ কল্পনা করি, অর্থাৎ কোনো একটি কাল্পনিক বিষয়বস্তু অ্যাবস্ট্রাক্ট বিষয়বস্তু নিয়ে আমরা থিঙ্কিং করি এবং এই থিঙ্কিংকে কার্যকর করে তুলি, অর্থাৎ এই থিঙ্কিং আমরা যখন বাস্তবায়িত করি, কোনো একটি আপনি প্ল্যান করলেন, প্ল্যানটি আপনি যখন বাস্তবায়িত করবেন, বাস্তবায়িত কাজটি সত্যিকারের প্ল্যানটি কাজে আসবে। অর্থাৎ যখন প্ল্যান করবেন হাইপোথিসিস আপনি একটি কল্পনা করবেন, কল্পনাটি যখন আপনার কাজে আসবে তখন ওই এবিলিটিকে যখন কাজে আপনি মানে ইমপ্লিমেন্ট করবেন, শুধু কল্পনা নয়, কল্পনা করে কল্পনাটি আপনি বাস্তবায়িত করবেন, তখন ওই যে কল্পনা থেকে নিয়ে বাস্তবায়িত করা পর্যন্ত যে এবিলিটি আপনার প্রয়োজন হয়েছে তা ওনার মতে হচ্ছে অ্যানালিটিক্যাল অর্থাৎ বিশ্লেষণাত্মক এবিলিটি, বিশ্লেষণাত্মক আপনি ক্ষমতা বলতে পারেন। এবং এই অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্সকে উনি আরেকটি নাম দিয়েছিলেন কম্পোনেনশিয়াল। কম্পোনেনশিয়াল কখনো আসে এবং কখনো মেটা কম্পোনেন্টও বলা হয়। এইটির আরেকটি নাম রয়েছে মেটা কম্পোনেন্ট, এক্সামের মধ্যে আসতে পারে মেটা কম্পোনেন্ট। অনেকটি নাম রয়েছে এই অ্যানালিটিক্যাল। তো আমরা দেখে নিলাম উইলিয়াম স্টেনবার্গের হায়ারার্কিক থিওরি দেখে নিলাম। হায়ারার্কিক থিওরির মধ্যে উনি প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স দিয়েছেন, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স দিয়েছেন, অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স দিয়েছেন। অর্থাৎ এই 3 ধরনের ইন্টেলিজেন্স তিনি বলেছেন যে 3 ধরনের ইন্টেলিজেন্স হতে পারে এবং এই 3 ধরনের ইন্টেলিজেন্সের প্রত্যেকটির আলাদা করে নাম বলেছেন। কন্টেক্সচুয়াল ইন্টেলিজেন্সের আরেকটি নাম হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের আরেকটি নাম হচ্ছে কন্টেক্সচুয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স আরেকটি নাম হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্সের আরেকটি নাম রয়েছে কম্পোনেনশিয়াল অথবা মেটা কম্পোনেন্ট ইন্টেলিজেন্স, এগুলি বলা হয়। মনে রাখবেন এক্সামের মধ্যে এই ক্রিয়েটিভ এক্সপেরিমেন্টাল কখনো চলে আসে, এক্সপেরিমেন্টাল ন,
এক্সপেরিমেন্টাল নয়, অর্থাৎ এক্সপিরিয়েন্সিয়াল। মনে রাখবেন এক্সপিরিয়েন্সিয়াল, কনফিউজ ক্লিয়ার করার জন্য প্রিভিয়াস ইয়ারের মধ্যে এসেছে দুইটি অপশন দিয়েছে, আপনি এখন কনফিউজ হয়ে যাবেন এক্সপিরিয়েন্সিয়াল নাকি এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল না, এক্সপিরিয়েন্সিয়াল। তারপর আমরা দেখবো নেক্সট থিওরিস্টের থিওরি বোঝার চেষ্টা করব। নেক্সট থিওরিস্ট হচ্ছেন হাওয়ার্ড গার্ডনার। এত ইম্পর্টেন্ট একটি টপিক, এই টপিক থেকে আপনি যে কোনো ইয়ার তুলেন, প্রিভিয়াস ইয়ার একটি অথবা দুইটি কোয়েশন এসেছে আপনারা দেখবেন। তো আমরা বুঝে নেই, এত ইজি একটি আমি বলি একটি ইজি থিওরি, এবং বুঝলে একদম ইজি হয়ে যাবে। অর্থাৎ হাওয়ার্ড গার্ডনার যে থিওরি দিয়েছেন ওই থিওরির নাম হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, এবং আরেকটি নাম রয়েছে মাল্টি ডাইমেনশনাল থিওরি বলা হয়। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিকে মাল্টি ডাইমেনশনাল থিওরিও বলা হয়। অর্থাৎ এক্সামের মধ্যে আসতে পারে হাওয়ার্ড গার্ডনার কোন থিওরিটি দিয়েছিলেন, মাল্টি ডাইমেনশনাল থিওরি, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, এই ধরনের দুইটি নাম রয়েছে, দুইটি থেকে যে কোনো একটি আসতে পারে, এইভাবে এক্সামে আস্কিং করতে পারে। তখন আমরা দেখব উনি 8টি ইন্টেলিজেন্সের প্রকার দিয়েছিলেন, অর্থাৎ প্রত্যেকটি প্রকার একটি আরেকটি থেকে ইন্ডিভিজুয়াল। মনে রাখবেন প্রত্যেকটি কথা আমি যা বলছি তা মনে রাখবেন ভালো করে, কারণ এক্সামের মধ্যে আসে একটু ঘুরিয়ে প্রশ্ন আসে। কোনো আসতে পারে যে হাওয়ার্ড গার্ডনার যে ইন্টেলিজেন্সের 8টি প্রকার দিয়েছিলেন, অথবা কখনো 9টি প্রকার দিয়েছিলেন, 10টি আপনার কনফিউজ করার জন্য। তো উনি 8টি প্রকার দিয়েছিলেন, এবং এই 8টি প্রকার ইন্টিগ্রেটেড না, প্রত্যেকটি ইন্টেলিজেন্ট আর তা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, একটি আরেকটার থেকে সেপারেট, আলাদা আলাদা। এবং ওনার ক্রিটিসিজম হচ্ছে যে অনেকে ওনাকে ক্রিটিসাইজ করেছেন যে একজন মানুষের মধ্যে যে প্রত্যেকটি ইন্টেলিজেন্স আলাদা হবে তা না, একজন মানুষের মধ্যে দুই তিনটি ইন্টেলিজেন্স হতে পারে একসাথে। একজন মানুষ কী হতে পারেন আমরা দেখবো যখন বুঝবো। একজন মানুষ পোয়েট হতে পারেন, একজন মানুষ সিঙ্গারও হতে পারেন, একজন মানুষ স্পেশাল ইন্টেলিজেন্স একজন মানুষের মধ্যে থাকতে পারে, অথবা বডিলি কাইনেস্থেটিক থাকতে পারে। তো ওগুলো আমরা বুঝবো কীভাবে। ক্রিটিসিজম হচ্ছে যে উনি বলেছেন প্রত্যেকটি ইন্টেলিজেন্স সেপারেট, আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল, ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু অন্য থিওরিস্ট ক্রিটিসিজম করেছেন যে একজন মানুষের মধ্যে 2-4টিও ইন্টেলিজেন্স এই প্রকারগুলি হতে পারে, অর্থাৎ ইন্টিগ্রেটেড হতে পারে। এটি হচ্ছে না ওনার ক্রিটিসিজম। তো হাওয়ার্ড গার্ডনারের আমরা থিওরিগুলি বুঝে নেই। মনে রাখবেন এক্সামের মধ্যে আসে অ্যাকর্ডিং টু এসসিইআরটি, অর্থাৎ এসসিইআরটির এক্সাম যেহেতু সেন্ট্রাল লেভেল একটি এক্সাম সিটেড, তো এসসিইআরটি এক্সামে আসে যে অ্যাকর্ডিং টু এসসিইআরটি হাউ মেনি টাইপস অফ ইন্টেলিজেন্স। তো এই হাওয়ার্ড গার্ডনার যে 8টি ইন্টেলিজেন্স দিয়েছেন, এই 8টি ইন্টেলিজেন্স এসসিইআরটি ধরে নিয়েছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু এসসিইআরটিও 8টি ইন্টেলিজেন্স রয়েছে। অর্থাৎ এগুলি আপনারা দেখবেন ডাইরেক্টলি এক্সামের মধ্যে চলে আসে এই পয়েন্টগুলি। তো আমরা দেখে নেই হাওয়ার্ড গার্ডনার ফার্স্ট দিয়েছেন উনি ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, অর্থাৎ ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কাকে বলে এবং কাদেরকে বলবেন, কীভাবে এক্সামে আসে তা বুঝে নেন। ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজ শুনেই বুঝতে পারছি যে ব্যক্তির ল্যাঙ্গুয়েজের উপরে কি রয়েছে, ওনার ক্ষমতা রয়েছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নিয়ে যিনি চর্চা করেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে যিনি যার অভিজ্ঞতা রয়েছে, ল্যাঙ্গুয়েজের উপরে স্কিল রয়েছে, অর্থাৎ ওনাকে আমরা বলতে পারি ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স ওনার মধ্যে রয়েছে। তো কে হতে পারেন, পোয়েট হতে পারেন, রাইটার হতে পারেন। ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্স কি, যে উনি লিখতে পারেন, বলতে পারেন, ওনার কি ক্ষমতা রয়েছে, উনি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারেন, ল্যাঙ্গুয়েজের নতুন নতুন রিদমস ক্রিয়েট করতে পারেন, অথবা ল্যাঙ্গুয়েজ নিয়ে উনি অনেক সুন্দর সুন্দর পোয়েম লিখতে পারেন, পোয়েট্রি লিখতে পারেন। এগুলি হচ্ছে সব পোয়েট, রাইটার, রিপোর্টার, এগুলি হচ্ছে সব ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। অর্থাৎ যখন উপস্থাপন করা হয় কোনো একটি বিষয়, লেকচারার হতে পারে, এটা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের উপরে যার দখল রয়েছে, এই ধরনের যখন এক্সামের মধ্যে আসবে, উনি একটি এক্সাম্পল মনে করেন, একটি এক্সামের মধ্যে আসলো যে একজন মানুষ কী করলেন, উনি কবিতা লিখতে পারেন খুব ভালো করে। তো অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার ওনার কোন ধরনের ইন্টেলিজেন্স রয়েছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার যখন উনি কবিতা লিখতে পারেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নিয়ে উনি বিশেষজ্ঞ, তখন আমরা বলবো উনি হচ্ছেন ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স ওনার মধ্যে রয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল। আমি শুধু শর্ট ফর্ম লিখেছি, আপনারা লিখে নেবেন আই ফর ইন্টেলিজেন্স। লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, অর্থাৎ লজিক আর ম্যাথমেটিক শুনলেই আমরা বুঝতে পারছি যে ব্যক্তির মধ্যে, যে মানুষের মধ্যে কি হবে, সায়েন্সের, ম্যাথসের, অর্থাৎ দর্শন শক্তি, লজিক হচ্ছে দর্শন, তর্ক শক্তি যে মানুষের মধ্যে থাকবে, এই মানুষকে আমরা বলতে পারি যে ওনার মধ্যে লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি রয়েছে। যেমন সায়েন্টিস্টরা রয়েছেন, সায়েন্স নিয়ে গবেষণা করেন, হ্যাঁ, অনেক রয়েছেন যেমন লজিস্ট, মানে যারা লজিক নিয়ে গবেষণা করেন আপনি বলতে পারেন। তারপর হচ্ছে যারা ম্যাথমেটিশিয়ান রয়েছেন, বা যারা রয়েছেন, ওরা সব ওদের মধ্যে অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার ওদের মধ্যে হচ্ছে লজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক, অর্থাৎ লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স রয়েছে। মনে রাখবেন কথাগুলি, লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল। এক্সামের মধ্যে কীভাবে আসতে পারে, এক্সামের মধ্যে আসতে পারে যে একজন ব্যক্তি কী করেন, একজন ব্যক্তি ম্যাথস নিয়ে গবেষণা করেন, নতুন নতুন ম্যাথের সূত্র আবিষ্কার করেন এবং করেছিলেন, অথবা
তো তখন কী বলবে, অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্টনার ওনার মধ্যে কোন ধরনের ইন্টেলিজেন্সি রয়েছে, অর্থাৎ ওনার মধ্যে লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সি রয়েছে। তারপর হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্স। স্পেশাল বলতে আমরা একদম ইজি, পয়েন্টগুলি বুঝলেই একদম ইজি হয়ে যায়। আমি প্রথমে বলেছিলাম ইজি, যে স্পেশাল ইন্টেলিজেন্স হচ্ছে উপস্থিত বুদ্ধি যার মধ্যে রয়েছে। তো আমরা দেখতে পারি উপস্থিত বুদ্ধি কার কার মধ্যে রয়েছে। আপনারা দেখবেন যারা ডেকোরেট করে, কোনো একটি স্বাধীন প্রোগ্রামে ডেকোরেট করতে পারে, ঘর ডেকোরেট করে, যে কোনো কিছু ডেকোরেট করে, তাদের এত তীক্ষ্ণ বুদ্ধি হয়, তারা একটি ছোটো মোটো ঘরের মধ্যে সেট আপ করে দেয় আপনাকে। স্টুডিও সেট আপ করে দেবে, আপনার বেডরুম সেট আপ করে দেবে, ডাইনিং রুম, রিডিং রুম, সবগুলি আপনার ডিনার রুম সেট আপ করে দিতে পারে একদম সুন্দর করে। তো আপনি বলতে পারেন ডেকোরেটর, তাদের মধ্যে উপস্থিত বুদ্ধি রয়েছে। যারা পেইন্টার রয়েছে, আমি একজন পেইন্টার দেখেছিলাম যে ওকে হেলিকপ্টার দিয়ে গুড়িয়ে যে শহরটি আপনি দেখাবেন, ওই শহরটি ফিরে এসে সে সুন্দর করে আর্ট করতে পারে, এত ইন্টেলিজেন্স রয়েছে। তো ওনার মধ্যে কী ইন্টেলিজেন্স রয়েছে, যেমন পেইন্টার রয়েছে, তারপরে স্কাল্পচার, যারা মূর্তি তৈরি করে, পাথর কেটে মূর্তি তৈরি করে, কাঠ দিয়ে মূর্তি তৈরি করে, বিভিন্ন বস্তুর আকৃতি তৈরি করে, স্কাল্পচার তাদেরকে বলা হয়। তারপরে পেইন্টার, আর্টিস্ট বলতে পারেন, আর্টিস্ট যারা রয়েছে, পেইন্টার যারা রয়েছে, স্কাল্পচার যারা রয়েছে, তারপরে সেলার যারা রয়েছে, তারপর ইঞ্জিনিয়ার বলতে পারেন আপনি, তারপর ওই ডেকোরেটর বলতে পারেন। ডেকোরেটরও এই ইন্টেলিজেন্সের মধ্যে আসবে। তো এক্সামের মধ্যে আসলো একজন ব্যক্তি কী করে, কাজ করে, মূর্তি তৈরি করে, স্কাল্পচার তৈরি করে, পাথর কেটে কেটে সুন্দর সুন্দর আকৃতি তৈরি করে, তখন ওই ব্যক্তিদের মধ্যে কোন ধরনের ইন্টেলিজেন্স রয়েছে, তখন আপনি বলতে পারেন ওই ব্যক্তিদের মধ্যে স্পেশাল ইন্টেলিজেন্সই রয়েছে। এবং আরও দুইটি পয়েন্ট এক্সেপশনাল মনে রাখবেন, সার্জন অ্যান্ড পাইলট কখনো স্পেশাল ইন্টেলিজেন্সের মধ্যে আসে এবং কখনো বডিলি কাইনেস্থেটিকের মধ্যে আসে। তো সার্জন এবং পাইলটও স্পেশাল ইন্টেলিজেন্স আসতে পারে। অর্থাৎ কোনো যদি বলে সার্জন, তো সার্জন বলার পর যখন নিচের মধ্যে যদি 4টি অপশনের মধ্যে বডিলি কাইনেস্থেটিক না হয়, তখন স্পেশাল ইন্টেলিজেন্সের দিকে চলে যাবেন। আর যদি বডিলি কাইনেস্থেটিক হয়, তখন বডিলি কাইনেস্থেটিকে আপনি সিলেক্ট করবেন। তারপরে আমরা দেখব মিউজিক্যাল ইন্টেলিজেন্স। মিউজিক্যাল ইন্টেলিজেন্স বলতে বুঝতে পারছেন যে ব্যক্তির মধ্যে মিউজিক নিয়ে এবিলিটি রয়েছে, অর্থাৎ কী করে উনি খুব সুন্দর করে গান গাইতে পারে, অথবা খুব সুন্দর করে দোতারা বাজাতে পারে, খুব সুন্দর করে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলি ইউজ করতে পারে, অথবা কী করতে পারে মিউজিক্যাল রিদমগুলি ক্রিয়েট করতে পারে, মনোপুলেট করতে পারে, অথবা বলতে পারেন মিউজিক্যাল রিদমগুলি চেঞ্জ করতে পারে। অর্থাৎ টোটালি মিউজিক নিয়ে যার গবেষণা রয়েছে, মিউজিক নিয়ে যিনি বেশি ইন্টেলিজেন্স রয়েছেন, মিউজিক নিয়ে যিনি ওনার বুদ্ধিমত্তা রয়েছে, স্কিলস রয়েছে, মিউজিকের মধ্যে গান গাইতে পারেন, তারপর গান তৈরি করতে পারেন, লিখতে পারেন, সুর চেঞ্জ করতে পারেন, বিভিন্ন সুরে গান গাইতে পারেন। তো এই ধরনের ব্যক্তির মধ্যে রয়েছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। তো আপনাকে বলতে পারে এক্সামের মধ্যে এসেছিল লাস্ট, আপনারা দেখবেন যে একজন ব্যক্তি কী করেন, মিউজিক্যাল সুর ক্রিয়েট করতে পারেন, খুব সুন্দর করে গান গাইতে পারেন, খুব সুন্দর করে হারমোনিয়াম বাজাতে পারেন, দোতারা বাজাতে পারেন। তো এই ব্যক্তির মধ্যে কোন ধরনের ইন্টেলিজেন্স রয়েছে অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্টনার, তো আপনি বলবেন মিউজিক্যাল ইন্টেলিজেন্সই এই ব্যক্তির মধ্যে রয়েছে। তারপর হচ্ছে কাইনেস্থেটিক, বডিলি কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক কি হচ্ছে ভারসাম্যতা। কাইনেস্থেটিক হচ্ছে ভারসাম্যতা, যে শব্দগুলি বুঝে গেলেই আপনি এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে পারবেন। ভারসাম্যতা অর্থাৎ একজন ব্যক্তি যখন ওর বডিকে নিজের মতো করে ইউজ করতে পারবে, যেভাবে চাইবে ওইভাবে ইউজ করতে পারবে, তখন আমরা বলি বডিলি কাইনেস্থেটিক। টোটালি তো বডিলি কাইনেস্থেটিক কারা হবে, আপনি বলতে পারেন যারা যোগা করে, তারা নিজের বডিকে কন্ট্রোল করতে পারে। তারপরে বলতে পারেন যারা জিমনাস্টিক, যারা জিম করে, ওদের বডি এত সুন্দর শেপ হয়ে থাকে, যেভাবে চায় ওভাবে ওরা ইউজ করতে পারে। তারপরে আপনারা বলতে পারেন যারা রানিং করে, তারপরে বলতে পারেন যারা কী করে খেলাধুলা করে, তারপরে যারা ডান্স করে, ডান্স যারা করে যদি তাদের বডিগুলি ফিট না হয় তারা ডান্স করতে পারবে না। যারা খেলাধুলা করে তাদের বডি একদম ফিট হতে হবে, না হলে ওরা খেলাধুলা করতে পারবে না, রানিং করতে পারবে না। অর্থাৎ যে কাজগুলির দ্বারা মানুষের বডিগুলি একদম ব্যালেন্সের মধ্যে চলে আসে, অর্থাৎ একদম ফ্লেক্সিবল হয়ে যায়, তো ওই ফ্লেক্সিবল পূর্ণ বডি যাদের রয়েছে তাদেরকে আপনি বলতে পারেন বডিলি কাইনেস্থেটিক রয়েছে। এবং সার্জন, পাইলট তাদেরকেও বডিলি কাইনেস্থেটিকের মধ্যে ইনক্লুড করা হয়েছে, কেননা সার্জন হচ্ছে এত বারিক একটি কাজ করেন। সার্জন কী করেন, অপারেশন করেন। তো উনি সিজার দিয়ে যখন অপারেশন করেন, যদি ওনার বডিলি কাইনেস্থেটিক না থাকে, অর্থাৎ হাতের মধ্যে যদি ওনার ব্যালেন্স না হয়, তো একজন মানুষের একদম নাড়ি বুড়ি কেটে দেবেন, পেট কেটে দেবেন, ওনার অনেক কিছু অর্গান কেটে যাবে। অর্থাৎ ওনার হাতের মধ্যে এত স্পেশালিটি রয়েছে, বডিলি কাইনেস্থেটিক রয়েছে, উনি যে কাজটি করতে যাচ্ছেন ওই কাজটি করেন। অর্থাৎ সার্জনকেও বডিলি কাইনেস্থেটিকের মধ্যে ইনক্লুড করা হয়। এবং পাইলট যদি বডিলি কাইনেস্থেটিক না হয় তাহলে প্লেন চালাতে পারবে না, অনেক মুশকিল হবে। এবং ফার্স্ট অফ অল তাকে ট্রেনিং দিয়ে বডিলি কাইনেস্থেটিকভাবে তৈরি করা হয়, তারপরে পাইলট বানানো হয়। অর্থাৎ বডিলি কাইনেস্থেটিকের মধ্যে আপনি বলতে পারেন সার্জন আসবে, পাইলট আসবে, তারপরে খেলোয়াড়রা আসবে, তারপরে যারা ডান্সার রয়েছে তারা আসবে, তারপরে যারা
সিঙ্গার আসবে না, সিঙ্গার মিউজিকের মধ্যে চলে আসবে। তারপরে যারা রানিং করে অ্যাথলেটিক্স যারা রয়েছে, তারপরে যারা আপনি বলতে পারেন প্লেয়ার রয়েছে তারা আসবে, তারপরে ইয়োগা যারা করে তারা আসবে, এবং জিমনাস্টিক যারা রয়েছে তারা এই বডিলি কাইনেস্থেটিকের মধ্যে আসবে। তো তারপর আমরা দেখব ইন্ট্রা পার্সোনাল, ইন্টার পার্সোনাল, এর মধ্যে কনফিউজ ক্রিয়েট হয়, ভালো করে বুঝবেন। ইন্ট্রা পার্সোনাল অ্যান্ড ইন্টার পার্সোনাল। ইন্ট্রা পার্সোনাল হচ্ছে নিজে নিজেকে বোঝা, অর্থাৎ আমরা দেখেছি পূর্বের যুগের যারা আধ্যাত্মিকতা হাসিল করেছিলেন, যেমন প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে আধ্যাত্মিক পুরুষ রয়েছেন, মহাপুরুষ রয়েছেন, ওনারা কি করেছেন, অনেক গবেষণা করেছেন, অনেক কি করেছেন, তপস্যা করেছেন, যাকে আমরা কি বলি মুরাকাবা বলি, মুরাকাবা করেছেন। করার পর কি উনি নিজে নিজেকে চিনতে পেরেছেন, এবং কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে কোন রাস্তার দিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে, ওনারা গবেষণা করেছেন, অর্থাৎ নিজে নিজেকে বুঝেছেন। ওদেরকে বলা হয় ইন্ট্রা পার্সোনাল, অর্থাৎ নিজে নিজেকে বোঝা। আল্লামা ইকবালের একটি শের রয়েছে যে अपने मन में डूब कर पाजा सुरागे जिंदगी तो मेरा नहीं बनता तो मत बन अपना तो बन। অর্থাৎ নিজে নিজেকে নিয়ে যারা গবেষণা করে তারা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল, তাদের মধ্যে ইন্টেলিজেন্সি রয়েছে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, বুদ্ধা হতে পারেন, স্বামী বিবেকানন্দ হতে পারেন, গুরু নানক হতে পারেন, ইসলাম ধর্মের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি উনি কী করেছিলেন, গাড়ে হেরার মধ্যে গিয়ে কী করেছিলেন, তপস্যা করেছিলেন, গাড়ে হেরার মধ্যে গিয়ে উনি মুরাকাবা করেছিলেন, তারপর ওনার মধ্যে ওহী আসে এবং উনি প্রফেট হন। তো এইভাবে যারা রয়েছেন ওদেরকে বলা হয় ইন্ট্রা পার্সোনাল ইন্টেলিজেন্সি রয়েছে অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার। তারপর হচ্ছে ইন্টার পার্সোনাল। ইন্টার পার্সোনাল কি, যখন আপনি কি করবেন, অপরকে বোঝার চেষ্টা করবেন। ইন্টার পার্সোনাল, দেখেন ইন্টার আর ইন্ট্রা, আমরা অনেক সময় দেখি যে টুর্নামেন্ট, ইন্ট্রা স্কুল টুর্নামেন্ট, ইন্ট্রা ডায়েট টুর্নামেন্ট, অর্থাৎ ডায়েটের মধ্যে টুর্নামেন্ট, আর ইন্টার হচ্ছে আভ্যন্তরীণ আউটপুট যা বলা হয়, অর্থাৎ ইন্টার হচ্ছে অপরকে বোঝা। ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্স হচ্ছে অপর পার্সনকে বোঝা, অনেক অপর ব্যক্তিকে বোঝা। এই ধরনের ইন্টেলিজেন্সি যাদের মধ্যে রয়েছে তাদেরকে বলা হয় ইন্ট্রা পার্সোনাল ইন্টেলিজেন্স। এই ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্স থেকে এক্সামের মধ্যে অনেকবার এসেছিল এবং আসবে সম্ভাবনা রয়েছে, ভালো করে বুঝে নেন। যেমন রয়েছেন, আমি মনে করি রিলিজিয়াস লিডার যারা রয়েছেন, রিলিজিয়াস লিডার, তারপরে রয়েছেন অন্যকে বোঝা, আপনি বলতে পারেন লেকচারার রয়েছেন, তারপরে আপনি বলতে পারেন পলিটিশিয়ানরা রয়েছেন, কি করেন ওরা জায়গা বুঝে অবস্থা বুঝে লেকচার প্রদান করেন, মানুষকে বুঝে কিভাবে ভোট ব্যাংক হাসিল করা যায় ওরা বুঝে পূর্বে থেকে প্রস্তুতি নেন। তারপরে রয়েছেন আপনি বলতে পারেন কাউন্সিলর কি করেন, কাউন্সিল করেন, অর্থাৎ অ্যাডমিশন, বাচ্চাদেরকে অ্যাডমিশন টেস্ট নিয়ে অথবা টিচারদেরকে টেস্ট নিয়ে কি করে কাউন্সিল করেন, অর্থাৎ অন্যকে বোঝার চেষ্টা করেন। তো অন্যকে বুঝে যখন একজন মানুষ অন্যকে বোঝার চেষ্টা করে, এই ধরনের ইন্টেলিজেন্সকে বলা হয়। আপনি ফিলোসোফার বলতে পারেন, সাইকিয়াট্রিস্ট বলতে পারেন, তারপরে আপনি বলতে পারেন আরও রয়েছেন সাইকোলজিস্ট রয়েছেন। সাইকোলজিস্ট কী করে, অন্যের মাইন্ডকে বোঝার চেষ্টা করে। সাইকিয়াট্রিস্ট কী করে, অন্যের মাইন্ডকে বোঝার চেষ্টা করে। ফিলোসোফার কী করে, অন্যের মাইন্ডকে বোঝার চেষ্টা করে। কাউন্সিলার, তারপর হচ্ছে পলিটিশিয়ানরা, তারপরে রিলিজিয়াস লিডাররা, এই সব ব্যক্তি হচ্ছেন ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্স সম্পন্ন ব্যক্তি। অর্থাৎ যখন এক্সামের মধ্যে আসবে, একজন ব্যক্তি কী করলো, এক্সামের মধ্যে গিয়ে সে অবজার্ভ করলো, অথবা সে একটি জাজমেন্ট টেবিলে বসা আছে এবং টিচারদেরকে সিলেক্ট করছে। ওই জাজমেন্ট টেবিলে যে ব্যক্তিটি বসা, ওই ব্যক্তিটির কোন ধরনের ইন্টেলিজেন্সি রয়েছে, তো ওই ব্যক্তিটির মধ্যে কি রয়েছে, ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্সি রয়েছে অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার। তারপরে আমরা দেখব নেক্সট যে পয়েন্টটি 8 নম্বর পয়েন্ট রয়েছে, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। অর্থাৎ ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স হচ্ছে যে ব্যক্তিদের মধ্যে অর্থাৎ নেচার নিয়ে ইন্টেলিজেন্সি রয়েছে। অর্থাৎ নেচার নিয়ে কি ইন্টেলিজেন্সি, ওরা দেখলে বুঝতে পারে যে কোন গাছের মধ্যে জলের প্রয়োজন আছে, কোন গাছটি ঔষধীয় গাছ, কোন গাছটি বিষাক্ত গাছ, এই ধরনের যাদের মধ্যে ইন্টেলিজেন্সি রয়েছে। আপনি বলতে পারেন যারা বোটানিস্ট রয়েছে, গাছ নিয়ে গবেষণা করে, জুওলজিস্ট রয়েছে। তারপরে আপনি বলতে পারেন যারা ট্যুরিস্ট রয়েছে। ট্যুরিস্টের আসল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিকে দেখা, ঘুরে দেখা। অর্থাৎ যারা ঘুরে, সবার মধ্যে একটি ইন্টেলিজেন্সি রয়েছে যে আমরা ঘুরবো, একদিন দেখবো, অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা যাই, ওলাবাড়ি যাই, বিভিন্ন জায়গা রয়েছে আমরা দেখতে যাই। হ্যাঁ, তারপরে আমরা গুয়াহাটিতে যাই, গুয়াহাটিতে স্টেট মিউজিয়াম রয়েছে, তার গুয়াহাটিতে অনেকটা জু রয়েছে, গুয়াহাটিতে অনেকটা সায়েন্স মিউজিয়াম রয়েছে। আমরা অনেক সময় যাই। আমি লাস্ট টাইম গুয়াহাটিতে গিয়েছিলাম, উমানন্দ দ্বীপে ঘুরতে গিয়েছিলাম, ব্রহ্মপুত্র মধ্যে দিয়ে গিয়েছিলাম, অনেকটা ভালো লেগেছিল। অর্থাৎ আমাদের একটি ফিলিংস হয় যে আমরা কী করবো, আমরা পারিবারিক জামালা থেকে বের হয়ে আমাদের মাইন্ড একটু ফ্রেশ করব, যাতে আমরা প্রকৃতি দেখি। তো প্রকৃতি দেখে আমাদের মনটা ফ্রেশ হয়, অর্থাৎ আমাদের মধ্যে এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সি রয়েছে। তো আপনি বলতে পারেন যে ব্যক্তির নেচারের প্রতি তার আকর্ষণ রয়েছে, অর্থাৎ হান্টার হতে পারে, ফার্মার হতে পারে, তারপরে আপনি বলতে পারেন ট্যুরিস্ট হতে পারেন, তারপরে জুওলজিস্ট হতে পারে, বোটানিস্ট হতে পারেন, এই ধরনের ব্যক্তির মধ্যে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স রয়েছে। তো আশা করি হাওয়ার্ড গার্ডনারের যে ইন্টেলিজেন্স 8টা উনি দিয়েছেন, এই ইন্টেলিজেন্সের মধ্যে আপনার কনফিউজ ক্রিয়েট হবে না। ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এক্সামের মধ্যে গিয়ে আপনি মেমোরাইজ করে পারবেন না, উপস্থাপন করতে আপনাকে বুঝে এক্সামের মধ্যে যেতে হবে। তখন এক্সামের মধ্যে যদি বুঝে যান তাহলে আপনি কী করতে পারবেন, এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। আশা করি এগুলি কমপ্লিট হয়ে গিয়েছে।
নেক্সট দেখবো আমরা চার্লস স্পেয়ারম্যান। চার্লস স্পেয়ারম্যান দিয়েছিলেন টু ফ্যাক্টর থিওরি। মনে রাখবেন আরেকজন রয়েছেন, আমরা লাস্ট ডেতে দেখেছিলাম যে আলফ্রেড বিনেট। আলফ্রেড বিনেট উনি ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছিলেন, এক্সামের মধ্যে আসে, উনি ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছিলেন। উনি ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছিলেন এবং উনি একটি কথা বলেছিলেন যে ইন্টেলিজেন্স ইজ এ সিঙ্গেল এন্টিটি, অর্থাৎ ইন্টেলিজেন্স হচ্ছে শুধুমাত্র একটি বস্তু, আলাদা আলাদা কোনো ব্যাপার নাই, অ্যাকর্ডিং টু আলফ্রেড বিনেট। মনে রাখবেন। অর্থাৎ আলফ্রেড বিনেট সম্পর্কে যেহেতু আমরা টু ফ্যাক্টর থিওরি দেখছি যে শুধু দুইটি মানে ইন্টেলিজেন্সই রয়েছে একজন ব্যক্তির মধ্যে, আর আলফ্রেড বিনেট বলেছেন যে ইউনিফ্যাক্টর থিওরি, অর্থাৎ উনি ইন্টেলিজেন্সকে বলেছেন শুধু একটি ইন্টেলিজেন্স রয়েছে, উনি ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছেন, এই জন্য উনি একটি বলেছেন, এই জন্য ইউনিফ্যাক্টর বলা হয়, ইউনি মানে এক। তো আলফ্রেড বিনেট বলেছেন দিয়েছেন ইউনিফ্যাক্টর থিওরি। মনে রাখবেন এক্সামের মধ্যে আসে কে ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছিলেন, আলফ্রেড বিনেট। আমরা দেখেছিলাম লাস্ট ডেটের মধ্যে, আমি ক্লাস লং করতে যাচ্ছি না, লাস্ট ডেটের মধ্যে দেখেছিলাম যে আলফ্রেড বিনেট, ট্রিডো সাইমন দিয়েছিলেন 1904-এ, ওরা ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট করেছিলেন। আলফ্রেড বিনেট মেন্টাল এজ দিয়েছিলেন, লাস্ট ক্লাসের মধ্যে দেখেছিলাম, আপনারা এগুলি ভালো করে বুঝবেন। এবং আলফ্রেড বিনেট, তারপরে উইলিয়াম স্টার্ন উনি দিয়েছিলেন কনসেপ্ট অফ আইকিউ দিয়েছিলেন, তারপরে লুইস টারমানে দিয়েছিলেন 100 দিয়ে ডিভাইস করেছিলেন এই মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এই ফর্মুলাটি দিয়েছিলেন, সম্পূর্ণ করেছিলেন লুইস টারমান। আমরা দেখেছিলাম এগুলি লাস্ট ক্লাসের মধ্যে, আমরা দেখে নেবেন। তখন আমরা আলফ্রেড বিনেট নিয়ে জেনেছিলাম। তো আলফ্রেড বিনেট থিওরি দিয়েছিলেন, এই জায়গার মধ্যে স্পেস হয়নি তাই জন্য আমি বলে দিচ্ছি, যেহেতু এই সাথে এখানে এসেছে টু ফ্যাক্টর থিওরি এবং ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছেন আলফ্রেড বিনেট। এবং উনি একটি কোড বলেছেন, গ্রেট কোড, মনে রাখবেন এক্সামের মধ্যে বারবার আসে, ইন্টেলিজেন্স ইজ এ সিঙ্গেল এন্টিটি। উনি বলেছেন ইন্টেলিজেন্স শুধুমাত্র একটি বস্তু, অর্থাৎ ইন্টেলিজেন্স কোনো আলাদা আলাদা প্রকার হয় না, অ্যাকর্ডিং টু আলফ্রেড বিনেট। আমরা এখন দেখব চার্লস স্পেয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি। এক্সামের মধ্যে এই জায়গা থেকে চার্লস স্পেয়ারম্যানের থিওরি থেকে এক্সামের মধ্যে এসেছিল এবং আসে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। চার্লস স্পেয়ারম্যান দিয়েছেন টু ফ্যাক্টর থিওরি, অর্থাৎ তিনি ইন্টেলিজেন্সকে দুই ভাগে ভাগ করেছেন, দুইটি ফ্যাক্টর দিয়েছেন। ফার্স্ট ফ্যাক্টর দিয়েছেন জেনারেল ইন্টেলিজেন্স। কখনো এই জেনারেল ইন্টেলিজেন্সকে বলা হয় জি ফ্যাক্টর থিওরি, অথবা জি জেনারেল ইন্টেলিজেন্স না বলে শুধু জি ফ্যাক্টর ইন্টেলিজেন্স বলা হয়। যে জি ফ্যাক্টর ইন্টেলিজেন্স কে দিয়েছিলেন, অর্থাৎ চার্লস স্পেয়ারম্যান। তখন এক্সামের মধ্যে আপনি কনফিউজ হয়ে যাবেন। মনে রাখবেন জেনারেল ইন্টেলিজেন্স আর জি ফ্যাক্টর ইন্টেলিজেন্স সেম এক্সামের মধ্যে আসে। তো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেসিফিক ইন্টেলিজেন্স, এই দুইটি ইন্টেলিজেন্স স্পেয়ারম্যান দিয়েছেন। অর্থাৎ একজন মানুষের মধ্যে জেনারেল, সবার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স হতে পারে, সবার মধ্যে একটি জেনারেল বুদ্ধিমত্তা হতে পারে, যে কীভাবে জীবিকা নির্বাহ করতে হয়, কীভাবে চলতে হয়, মানুষের সাথে কথাবার্তা করতে হয়, সমাজে চলতে হয়, এগুলি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। আর স্পেসিফিক ইন্টেলিজেন্স হচ্ছে যারা এক্সট্রাঅর্ডিনারি জীবনের মধ্যে কিছু করে, অর্থাৎ জীবনের মধ্যে কিছু অ্যাবনর্মাল যারা করে যায়, তাদেরকে উনি বলেছেন স্পেসিফিক ইন্টেলিজেন্স রয়েছে, এবং বাকি সবাইকে উনি বলেছেন জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে। এখানের মধ্যে বোঝার কিছু নেই, এতটুকু আমাদের জানতে হবে। তারপরে আমরা দেখব লুইস থার্স্টন দিয়েছেন প্রাইমারি মেন্টাল এবিলিটি। প্রাইমারি মেন্টাল এবিলিটি উনি 7টি দিয়েছেন, এবং ওনার এই প্রাইমারি মেন্টাল এবিলিটি যে থিওরি দিয়েছেন, এই থিওরি আরেক নামে পরিচিত আছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। এক্সামের মধ্যে আসে, ভালো করে বুঝবেন, গ্রুপ ফ্যাক্টর থিওরি অ্যান্ড প্রাইমারি মেন্টাল এবিলিটি। তো আমরা দেখবো এক এক করে, আমি শর্ট ফর্ম লিখেছি এসপিএনবি। এস ফর আমরা দেখব স্পেশাল এবিলিটি, এস ফর স্পেশাল এবিলিটি। স্পেশাল এবিলিটি, S for spatial ability, N for P for perceptual ability, তারপর হচ্ছে N for numerical ability, তারপর হচ্ছে V for verbal comprehension,
কম্প্রিহেনশন, তারপর হচ্ছে ডাব্লিউ ফর ওয়ার্ড ফ্লুয়েন্সি, তারপর হচ্ছে এম ফর মেমোরি, এরপর লাস্ট হচ্ছে আর ফর রিজনিং। এই 7টি উনি ইন্টেলিজেন্স দিয়েছিলেন, অর্থাৎ একজন ব্যক্তি অথবা মানুষের মধ্যে এই 7 ধরনের ইন্টেলিজেন্সই হয়ে থাকে। অর্থাৎ উনি ইন্টেলিজেন্সকে 7 ভাগে ভাগ করেছিলেন এবং বলেছিলেন যে আমরা শর্ট ফর্ম নিউমোনিক্স বলা হয়, শর্ট ফর্ম কোনো একটি বস্তুকে আমরা মনে রাখার জন্য যে পন্থা অবলম্বন করি ফার্স্ট লেটারগুলি নিয়ে অথবা অনেক কিছু নিয়ে। আমি লেফটেন্যান্ট শব্দটি শিখেছিলাম, লাই তুমি 10 পিঁপড়া, এইভাবে শিখেছিলাম। তো এগুলি হচ্ছে নিউমোনিক্স, যে একটি বস্তুকে মেমোরাইজ করার বা মেমোরির মধ্যে রাখার যে আমরা প্রসেস অবলম্বন করি, নিজে থেকে শর্ট প্রসেস অবলম্বন করি, ওই শর্ট প্রসেসকে বলা হয় নিউমোনিক্স। মনে রাখবেন এক্সামের মধ্যে আসে। তো আমরা যদি বলি SPNB, এই জায়গায় আমি লিখেছি, ভালো করে বুঝবেন, ওই যে SPNB, অর্থাৎ S ফর স্পেশাল এবিলিটি, P ফর পারসেপচুয়াল এবিলিটি, N ফর নিউমারিক্যাল এবিলিটি এবং B ফর ভার্বাল কম্প্রিহেনশন। তারপর আমি অন্য জায়গায় লিখেছিলাম যে WMR, অর্থাৎ W ফর ওয়ার্ড ফ্লুয়েন্সি, M ফর মেমোরি এবং R ফর রিজনিং। এই 7টি ওয়ার্ড আপনি জেনে গেলে 7টি আপনি ইন্টেলিজেন্সির পার্ট অ্যাকর্ডিং টু লুইস থর্স্টন আপনি জানতে পারবেন। তো দেখে নিন স্পেশাল এবিলিটি কি। স্পেশাল এবিলিটি আমি জায়গায় আমরা বুঝে গিয়েছি, উপস্থিত বুদ্ধি যে রয়েছে, উনি বলেছেন উপস্থিত বুদ্ধি এক প্রকার হতে পারে। তারপরে রয়েছেন পারসেপচুয়াল এবিলিটি। পারসেপচুয়াল কি, আমরা কোনো একটি বস্তু দেখে তার ব্যাকগ্রাউন্ড, তার ফ্রন্ট সাইড, ব্যাক সাইড আমরা বুঝতে পারি এবং পারসেপ্ট করতে পারি, কোনো কিছু অবজার্ভ করতে পারি, ধারণা নিতে পারি, তাকে বলা হয় পারসেপচুয়াল এবিলিটি। তারপর হচ্ছে নিউমারিক্যাল এবিলিটি। নিউমারিক্যাল বলতে আমরা বুঝতে পারছি সংখ্যা জ্ঞান, অর্থাৎ ম্যাথমেটিক্যাল জ্ঞান রয়েছে, তাকে নিউমারিক্যাল এবিলিটি অ্যাকর্ডিং টু লুইস থর্স্টন বলেছেন। তারপর হচ্ছে ভার্বাল কম্প্রিহেনশন, অর্থাৎ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। ভার্বাল কম্প্রিহেনশন হচ্ছে রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার ল্যাঙ্গুয়েজের মধ্যে ভালো এবিলিটি রয়েছে, অর্থাৎ ভালো করে লিখতে জানে, ক্রিয়েটিভিটি, ভালো ক্রিয়েটিভ রাইটিং করতে পারে, লেকচার দিতে পারে, উনি পোয়েম যারা রয়েছে অ্যাকর্ডিং টু লুইস থর্স্টন, তো ভার্বাল কম্প্রিহেনশনের মধ্যে চলে আসবে। ওয়ার্ড ফ্লুয়েন্সি সেম। ওয়ার্ড ফ্লুয়েন্সি আমরা দেখতে থাকি যখন স্পিক করেন, অর্থাৎ যখন একজন লেকচার দেন, তখন ওনার আসল যে বিষয়বস্তু রয়েছে উনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার কথা বলতে হবে এবং মিনিংফুল কথা বলতে হবে। তো এই যে ফ্লুয়েন্সি, এই যে ইন্টেলিজেন্সি রয়েছে, তা ওয়ার্ড ফ্লুয়েন্সির মধ্যে চলে আসবে। এবং মেমোরি আমরা জানি, মেমোরি হচ্ছে মেমোরাইজ করা, আমরা ব্রেইনের মধ্যে কোনো কিছু রাখা, কোনো কিছু স্মৃতি শক্তি, কোনো কিছু শিখে বুঝে আমরা ফিক্সড মেমোরির মধ্যে রাখা, টেম্পোরারি মেমোরি থেকে নিয়ে, এগুলি হচ্ছে মেমোরি। তারপর হচ্ছে রিজনিং হচ্ছে তর্ক শক্তি। তো এগুলি হচ্ছে লুইস থর্স্টনের প্রাইমারি এবিলিটি অথবা প্রাইমারি মেন্টাল এবিলিটি তিনি দিয়েছেন। একজন মানুষের প্রাইমারি মেন্টাল এবিলিটি কী কী হতে পারে 7টি দিয়েছেন, অথবা তাকে বলা হয় গ্রুপ ফ্যাক্টর থিওরি। এবং প্রত্যেকটি একটি থেকে আরেকটির সেপারেট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটি আরেকটার সাথে রিলেটেড নয়। এগুলি আমরা বুঝে গেলাম। তারপর আমরা দেখব ইএল টনডাইক নিয়ে, অর্থাৎ এডওয়ার্ড লি টনডাইক নিয়ে আমরা স্পেশাল ক্লাস, আরও 2টি ক্লাস হবে, সিডিবি কমপ্লিট হয়ে যাবে। আরেকটি ক্লাসের মধ্যে আমরা লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড অন্যান্য যে পেডাগজিক্যাল টার্ম রয়েছে ওগুলি নিয়ে আলোচনা করব। আর আরেকটি ক্লাসের মধ্যে সাম ইম্পর্টেন্ট থিওরিস নাম দিয়ে কিছু ইম্পর্টেন্ট থিওরিস্ট রয়েছেন, যেমন বিএস স্কিনার রয়েছেন, তারপরে মেসলো রয়েছেন, তারপরে এডওয়ার্ড লি থর্নডাইক রয়েছেন, তারপরে অনেকজন রয়েছেন, 4-5 জন। আমরা 4-5 জন একদিন আলোচনা করে নেব এবং একদিন পেডাগজিক্যাল টার্মগুলি দেখে নেব, আমাদের সিডিবি ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে আমরা দেখে নিই ইএল টর্নডাইক এই কনসেপ্ট অফ ইন্টেলিজেন্সের মধ্যে তিনি কী দিয়েছিলেন বা তিনি ইন্টেলিজেন্স সম্পর্কে কী দিয়েছিলেন তা জেনে নেই। তো নেক্সট ক্লাসের মধ্যে একটু শর্ট হবে ক্লাসটি। ইএল টর্নডাইক যেহেতু উনি এই কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স চ্যাপ্টারের সাথে রিলেটেড, তাই ওনার 3টি ইন্টেলিজেন্স উনি দিয়েছেন। এই 3টি ইন্টেলিজেন্সে নিয়ে আসলাম, আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট আমি দেখেন এই এডওয়ার্ড ইএল থর্নডাইকের ফুল নাম হচ্ছে এডওয়ার্ড লি থর্নডাইক। উনি বলেছেন ইন্টেলিজেন্স বিভিন্ন প্রকার নেই। ওনার মতে ইন্টেলিজেন্স বলতে আর কি সবার মধ্যে তো আর সেমই থাকে, কোনো প্রকার নেই। উনি বলেছেন যে আমার মতে ইন্টেলিজেন্স হচ্ছে 3 ধরনের হতে পারে। উনি বলেছেন কংক্রিট ইন্টেলিজেন্স, তারপরে উনি বলেছেন অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স। আমি লিখেছি দেখে নিন, সোশ্যাল ইন্টেলিজেন্স, কংক্রিট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। স্পেস শর্ট হওয়ার কারণে আমি ইন্টেলিজেন্স ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, অর্থাৎ আই ফর ইন্টেলিজেন্স। যেহেতু ইন্টেলিজেন্সের চ্যাপ্টার চলছে তাই ইন্টেলিজেন্সই কথা হবে। সোশ্যাল অর্থাৎ সোশ্যাল ইন্টেলিজেন্স, কংক্রিট অর্থাৎ কংক্রিট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। 3টি আমরা শর্টকাট বুঝে নিই। ফার্স্ট হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স। ওনার মতে হচ্ছে একজন ব্যক্তির মধ্যে 3 ধরনের ইন্টেলিজেন্স হতেই পারে অ্যাকর্ডিং টু এডওয়ার্ড লি থর্নডাইক। তো উনি বলেছেন কি, ফার্স্ট হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স। সোশ্যাল ইন্টেলিজেন্স কি উনি
এক্সপ্লেন করছেন যে সোশ্যাল ইন্টেলিজেন্স হচ্ছে যখন একজন ব্যক্তি সমাজের সাথে মিলেমিশে থাকতে পারে, অর্থাৎ সমাজের ব্যক্তিবর্গের সাথে ভালো সম্পর্ক রিলেশন তৈরি করতে পারে, তখন তার মধ্যে সোশ্যাল ইন্টেলিজেন্সই রয়েছে। অর্থাৎ সমাজের মানুষ তাকে ভালো বলে, সমাজের মানুষের সাথে চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে, কমিউনিকেট করতে পারে, তারপরে আপনি বলতে পারেন কমিউনিকেট করতে পারে, তারপরে সে ইন্টারাকশন করতে পারে সমাজের সাথে, তখন উনি বলেছেন এই ধরনের ব্যক্তিকে বলা হয় সোশ্যাল ইন্টেলিজেন্স এই ব্যক্তির মধ্যে রয়েছে, বা এই ধরনের স্কিলকে এই ধরনের যে স্কিল রয়েছে এই স্কিলকে বলা হয় সোশ্যাল ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু এডওয়ার্ড লি থর্নডাইক। এবং তারপরে আমরা দেখব কংক্রিট ইন্টেলিজেন্স। কংক্রিট ইন্টেলিজেন্স ওনার মতে হচ্ছে যে কংক্রিট ইন্টেলিজেন্স হচ্ছে যখন একজন ব্যক্তি সে নিজেকে কি করে, নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে এবং কোনো একটি কাজের মধ্যে যেভাবে নিজে বলবে, অর্থাৎ বডিল কাইনেস্থেটিকের মতো যেভাবে নিজে বলবে সেভাবে নিজেকে ইউজ করতে পারবে অ্যাকর্ডিং টু এডওয়ার্ড লি থর্নডাইক, তা হচ্ছে কংক্রিট ইন্টেলিজেন্স। এবং লাস্ট উনি দিয়েছেন অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স হচ্ছে অ্যাকর্ডিং টু এডওয়ার্ড লি থর্নডাইক, উনি বলেছেন অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স হচ্ছে যখন একজন বস্তু হাইপোথেটিক্যাল বস্তু, অর্থাৎ থিঙ্কিং করে সে সিম্বলিক থিঙ্কিং করতে পারে, অর্থাৎ যখন একটি সিম্বল নিয়ে হাইপোথেটিক কোনো কল্পনা করতে পারে। অ্যাবস্ট্রাক্ট বলতেও হাইপোথেসিস, অর্থাৎ বিমূর্ত, অর্থাৎ যা বস্তু সামনে নেই, উপস্থিত নেই, অর্থাৎ যে বস্তু আমাদের আড়ালে রয়েছে তা নিয়ে কল্পনা করা, তা নিয়ে বিবেচনা করা, অর্থাৎ যে বস্তু আমাদের সামনে নেই তা নিয়ে কথা বলার ইন্টেলিজেন্স, তা নিয়ে কল্পনা করার ইন্টেলিজেন্সি, তা নিয়ে ভাবার ইন্টেলিজেন্সি, তা নিয়ে যে হাইপোথেসিস আমরা করে থাকি, প্রেডিকশন করে থাকি, এগুলি হচ্ছে অ্যাকর্ডিং টু এডওয়ার্ড লি থর্নডাইকের মতে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। তো আশা করি আজকে ইন্টেলিজেন্সের চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি যেভাবে বলেছিলাম আপনারা দেখবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার উঠিয়ে 8 to 9 অথবা 10 মার্কস পুরা সিটেটের মধ্যে 5টি সাবজেক্ট মিলে এই ইন্টেলিজেন্ট কনসেপ্ট থেকে এবং থিওরিস্টগুলি থেকে আসার সম্ভাবনা রয়েছে। আসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার দেখে নেবেন। 5 to 6 মার্ক তো কমন রয়েছে, শুধু সিডিপির মধ্যে 5 থেকে 6 মার্ক আসবে এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট যদি আপনারা অ্যানালাইজ করেন তো দেখবেন যে 9-10 মার্কস চলে আসে টোটাল এই ইন্টেলিজেন্স চ্যাপ্টার থেকে। অনেক কোয়েশ্চন কী করে, যদি একটি কোয়েশ্চন সিডিপির মধ্যে আসে, আবার কোয়েশ্চনটি যদি ইংলিশের মধ্যে কি চলে আসে, আবার ইবিএসের মধ্যে চলে আসে রিলেটেড দিস কোয়েশ্চন, তো আপনি এই কোয়েশ্চনকে এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করতে হবে। এইভাবে ইনক্লুড করে যদি দেখেন তাহলে 9 থেকে 10 মার্কস 10 কোয়েশ্চন সিটেটের মধ্যে এই চ্যাপ্টার থেকে আসে, অর্থাৎ এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। লাস্ট পার্ট আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, লাস্ট পার্ট দেখে নেবেন যদি আপনি নতুন দেখছেন, এবং এই পার্টটিও ইম্পর্টেন্ট হবে। এখন আমরা দেখে নিই আরও এক দুইজন থিওরিস্ট দেখে নিই, তখন আমাদের ক্লাসটি শর্ট হয়ে আসবে এবং নেক্সট আরও 1-2টি ক্লাসের মধ্যে সিডিপি ক্লিয়ার করার চেষ্টা করব এবং ক্লিয়ার হবে। কয়েক সেকেন্ড সময় নিচ্ছি। আমরা দেখব ফার্স্ট অফ অল দেখে নেই নম চমস্কি সম্পর্কে। নম চমস্কি উনি হলেন একজন থিওরিস্ট। ওনার থিওরি থেকে এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল এবং আসে সম্ভাবনা রয়েছে। ইম্পর্টেন্ট থিওরিটি ভালো করে জানার বোঝার চেষ্টা করবেন। উনি 3টি টার্ম দিয়েছেন, এই 3টি টার্ম বুঝে নেব। ফার্স্ট অফ অল উনি দিয়েছেন ইউজি অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার। তারপরে উনি দিয়েছেন জিজি জেনারেটিভ গ্রামার। তারপরে উনি দিয়েছেন এলইডি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস। এই নম চমস্কি থেকে বাংলার মধ্যেও কোয়েশন আসে, এই নম চমস্কি থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের মধ্যেও আসে, এই নম চমস্কি থেকে যদি আপনি আসামিস নিয়ে থাকেন এই আসামিসের মধ্যে কোয়েশন আসে, এই নম চমস্কি থেকে আপনি যদি উর্দু নিয়ে থাকেন উর্দুর মধ্যে কোয়েশন আসে। দেখে নেবেন ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস, এই 3টি টার্ম জেনে গেলে আমরা নম চমস্কি সম্পর্কে জেনে যাব। নম চমস্কি সম্পর্কে আমাদের ডাউট থাকবে না, এক্সামের মধ্যে আসলে আমরা এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে পারবো, আনসারিং করতে পারবো। ফার্স্ট অফ অল বুঝে নেই
নম চমস্কি উনি হলেন একজন নেটিভিস্ট। আমরা অনেকদিন চলে আসছি যে কনস্ট্রাকটিভিস্ট, সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট, বাইগটস্কি রয়েছেন সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট, তারপরে পিয়াজেট রয়েছেন কনস্ট্রাকটিভিস্ট, তারপরে স্কিনার রয়েছেন বিহেভিয়ারিস্ট, থর্নডাইক রয়েছেন বিহেভিয়ারিস্ট, হ্যাঁ, মন্টেসরি রয়েছেন বিহেভিয়ারিস্ট। এবার আমরা দেখেছি কনস্ট্রাকটিভিস্ট, তারপরে সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট, বিহেভিয়ারিস্ট। আজকে আমরা দেখব নম চমস্কি উনি হলেন একজন নম চমস্কি হিউম্যানিস্টিক নয়, নম চমস্কি হচ্ছেন, টার্মটি মন থেকে চলে গিয়েছে, নম চমস্কি হচ্ছেন একজন নেটিভিস্ট। মনে রাখবেন কথাগুলি, নেটিভিস্ট। যখন যে কথাটা মনে আসে সঙ্গে সঙ্গে নোট করে নেবেন, নেটিভিস্ট। তো উনি দিয়েছেন 3টি টার্ম। আমরা টার্মগুলি বুঝবো, কীভাবে এক্সামে আসে তা এক্সপ্লেন করব। ফার্স্ট অফ অল এখানে ইউজি, এক্সামের মধ্যে ইউজি আসে, অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার। অর্থাৎ উনি একটি টার্ম দিয়েছেন ইউজি বলে, ইউনিভার্সাল গ্রামার বলে। ইউনিভার্সাল গ্রামার কাকে বলে? ওনার মতে ইউনিভার্সাল গ্রামার হচ্ছে যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে, তখন জন্মগ্রহণ করার পর থেকে বড় হওয়া পর্যন্ত অটোমেটিকলি কিছু গ্রামাটিক্যাল রুলস শিখে যায়। অর্থাৎ অটোমেটিকলি তাকে স্কুলে গিয়ে শিখতে হয় না, তাকে বুক পড়ে শিখতে হয় না, গ্রামার বুক পড়তে হয় না। এই ধরনের যে রুলসগুলি একটি শিশু শিখে যায় অটোমেটিকলি নেচার থেকে। এই অটোমেটিকলি নেচার থেকে যে একটি রুলস শিখে, এই রুলসকে, এই শিক্ষাকে তিনি বলেছেন ইউনিভার্সাল গ্রামার। অর্থাৎ সবাই সমানভাবে শিখে, ইউনিভার্সালি সবাই এইভাবে জন্মগতভাবে কিছু রুলস অটোমেটিকলি শিখে যায় এবং তার ভাষার মধ্যে ইউজ করতে থাকে। এগুলি হচ্ছে অ্যাকর্ডিং টু নম চমস্কি ইউনিভার্সাল গ্রামার। তারপরে উনি বলেছেন জেনারেটিভ গ্রামার, অর্থাৎ একটি শিশু ইমিট করে না। অর্থাৎ উনি বিহেভিয়ারিস্ট যারা রয়েছে, যারা বলে যে একটি শিশু এনভায়রনমেন্ট থেকে শিখে, ইমিটেশন করে শিখে, নকল করে শিখে, দেখে দেখে শিখে, উনি বিশ্বাস করেন না। উনি বিশ্বাস করেন যে একটি শিশু জেনারেট করে শিখে। অর্থাৎ একটি শিশু ইমিট করতে পারে না, একটি শিশু নকল করতে পারে না, সে জেনারেট করে একটি শিশু শেখে। দুটো সেকেন্ড কথা, এই জন্য তিনি দিয়েছেন জেনারেটিভ গ্রামার। এবং তার যে কথাটি দিয়েছেন, এটা তো ইম্পর্টেন্ট একটি টপিক, এই থার্ড কথার মধ্যে তিনি দিয়েছেন এলইডি। অর্থাৎ উনি বলেছেন হিউম্যান বিংসের বেবির মধ্যে, মানব জাতির শিশুদের মধ্যে একটি ইনিট ক্যাপাসিটি রয়েছে, জন্মগত ক্ষমতা রয়েছে, যে সে জন্মগত একটি ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, জন্মের সময় একটি ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, যে ক্ষমতাটি তার মাইন্ডের মধ্যে রয়েছে। এবং মাইন্ডের মধ্যে এই যে ক্ষমতা রয়েছে, এই পার্ট রয়েছে, এই ডিভাইস যে রয়েছে, একটি মেশিন রয়েছে, এই মেশিন বা এই ডিভাইসকে উনি বলেছেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ একটি শিশু জন্মগতভাবে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ শেখার যে ক্ষমতার যে মেশিনটি রয়েছে মাইন্ডের মধ্যে একটি শিশুর, এই মেশিনটির নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ একটি শিশু ইনিট এবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে এবং ইনিট এবিলিটি নিয়ে জন্মগ্রহণ করার পর সে ল্যাঙ্গুয়েজ অটোমেটিকলি শিখতে পারে, অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজ শিখে যায়, কেননা ওর মাইন্ডের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস রয়েছে অ্যাকর্ডিং টু নম চমস্কি। এবং এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এগুলি আসে। আরেকটি কথা মনে রাখবেন, উনি বলেছেন শুধু হিউম্যান বিংয়ের বেবিদের মধ্যে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হয় এবং অন্যান্য অ্যানিম্যালসের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হয় না। এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কাজ করে এফেক্টিভলি, প্রভাবিতভাবে 5 ইয়ার্স এজ পর্যন্ত, এবং 5 ইয়ার্স এজের পর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ল্যাঙ্গুয়েজ শিখতে কষ্ট হয়। অর্থাৎ অ্যাকর্ডিং টু নম চমস্কির মতে একজন শিশু ভালো করে ইজিলি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে একজন বড় মানুষ থেকে। অর্থাৎ অ্যাডাল্ট যখন হয়ে যায়, এক্সামের মধ্যে এসেছিল, যখন মানুষ বড় হয়ে যায় তখন ল্যাঙ্গুয়েজ শিখতে তার জন্য কঠিনতা আসে, অর্থাৎ সে শিখতে অসুবিধা এবং কঠিনতা ফিল করে। তো আশা করি নম চমস্কি থেকে এই 3টি পয়েন্ট আসে। ইউজি ইউনিভার্সাল গ্রামার, যে কমন কিছু গ্রামার রুলস রয়েছে, ইউনিভার্সালি সবাই একসাথে শিখে, অটোমেটিকলি ইনিট এবিলিটি দ্বারা শিখে, কোনো বই পড়তে লাগে না, স্কুলে যেতে হয় না। এগুলি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এবং একটি শিশু সে জ্ঞান অর্জন করে জেনারেটিভ গ্রামারের দ্বারা, অর্থাৎ জেনারেট করে শিখে, সে কখনো ইমিট করে না, অর্থাৎ নকল করে না। এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দিয়েছেন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হচ্ছে যে একটি শিশু জন্মগতভাবে কিছু ইনিট এবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে। এক্সামের মধ্যে আসে কোন থিওরিস্ট বলেছেন একটি শিশু জন্মগতভাবে ইনিট এবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে? নম চমস্কি। তো ওনার মতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের দ্বারা সে ল্যাঙ্গুয়েজ শিখে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তার মধ্যে জন্মগতভাবে থাকে, ফিক্স থাকে, আর এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের দ্বারা সে ল্যাঙ্গুয়েজ শিখে এবং 5 ইয়ার্স পর্যন্ত এফেক্টিভলি শিখে, 5 ইয়ার্সের পর থেকে ধীরে ধীরে স্লো হয়ে যায়। তারপর আমরা দেখবো আরেক দুইজন থিওরিস্ট। রেনজুলি বলে একজন থিওরিস্ট রয়েছেন। রেনজুলি, যেহেতু ইন্টেলিজেন্সের চ্যাপ্টার পড়ছি তো আমরা দেখে নিই। রেনজুলি বলে একজন থিওরিস্ট রয়েছেন। রেনজুলির মতে যে তিনি 3 রিং মডেল দিয়েছিলেন। এক্সামের মধ্যে আসে কে 3 রিং মডেল দিয়েছিলেন?
কে 3 রিং মডেল দিয়েছিলেন, কীভাবে এক্সামের মধ্যে এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে আমি আপনাদেরকে কোয়েশন বলছি। রেনজুলি বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি 3 রিং মডেল দিয়েছিলেন, অর্থাৎ উনি 3 রিং মডেল দিয়েছেন। অর্থাৎ 3 রিং মডেল বলতে উনি দিয়েছেন একজন ব্যক্তির মধ্যে 3টা অ্যাবিলিটি যখন চলে আসবে তো ওই ব্যক্তিকে আপনি গিফটেড বলতে পারবেন অ্যাকর্ডিং টু রেনজুলি। রেনজুলি কি বলছেন, হাই অ্যাবিলিটি, অর্থাৎ ফার্স্ট গুণ হচ্ছে, ফার্স্ট কোয়ালিটি হচ্ছে একটি শিশুর মধ্যে যে একজন ব্যক্তির মধ্যে যদি হাই অ্যাবিলিটি থাকে, এবং সেকেন্ড হচ্ছে হাই ক্রিয়েটিভিটি, অর্থাৎ এইচসি আমি লিখেছি হাই ক্রিয়েটিভিটি, এবং থার্ড হচ্ছে হাই কমিটমেন্ট। অর্থাৎ কমিটমেন্ট কি, আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমাকে করতেই হবে, আই ক্যান ডু দিস। অর্থাৎ এপিজে আব্দুল কালামের আমরা একটা কোড জানি, উনি বলেছেন যে স্পিক 5 লাইন্স এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে 5টি লাইন বলো, আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু দিস, আল্লাহ ইজ অলওয়েজ উইথ মি, টুডে ইজ মাই ডে, আই এম দ্য উইনার। এই 5টি সেন্টেন্স বলেছিলেন। অর্থাৎ অ্যাকর্ডিং টু রেনজুলি আমি এই কোডটি অ্যাডজাস্ট করেছি। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যখন হাই কমিটমেন্ট থাকবে, নিজের মধ্যে অঙ্গীকারবদ্ধতা হবে যে আমাকে করতেই হবে, আই ক্যান ডু দিস, অ্যান্ড আমাকে সিটেট ক্র্যাক করতেই হবে, তখন কি হবে, তার মধ্যে হাই কমিটমেন্ট চলে আসবে এবং সে স্টাডি করবে মোর দেন 10 আওয়ার্স, 12 আওয়ার্স, 14 আওয়ার্স। আমি দেখেছি এমনও মানুষ রয়েছে যারা 15 আওয়ার্সেরও অধিক অনেক জামেলার বড় স্টাডি করে থাকে। তো দেখেন, হাই কমিটমেন্ট, হাই ক্রিয়েটিভিটি এবং হাই অ্যাবিলিটি যে ব্যক্তিদের মধ্যে রয়েছে, ওই 3টি গুণ যার মধ্যে রয়েছে, তিনি ওই 3টি গুণ সম্পন্ন, অর্থাৎ ওই জায়গা অর্থাৎ 3টি গুণ যার মধ্যে থাকবে, 3টা গুণ থাকবে, ওই জায়গাকে তিনি বলেছেন, ওই ব্যক্তিকে বলেছেন তিনি কি, গিফটেড চিলড্রেন, গিফটেড চাইল্ড বা গিফটেড পারসন বলতে পারেন। গিফটেড চাইল্ড, গিফটেড পারসন অ্যাকর্ডিং টু রেনজুলি হচ্ছে ওই যার মধ্যে হাই অ্যাবিলিটি, হাই ক্রিয়েটিভিটি এবং হাই কমিটমেন্ট থাকবে। আর রেনজুলির মতে কে এক্সামের মধ্যে কীভাবে আসে, 3-4টি কোয়েশন এসেছিল লাস্ট ইয়ার থেকে, আমি বলছি। ফার্স্ট কোয়েশন হচ্ছে কে রিং মডেল দিয়েছিলেন, রেনজুলি দিয়েছিলেন। তারপরে রেনজুলির মতে কাকে গিফটেড চিলড্রেন বলা হয়, যার মধ্যে 3টি গুণ থাকে, হাই অ্যাবিলিটি, হাই ক্রিয়েটিভিটি, হাই কমিটমেন্ট। কখনো আপনাকে অ্যারেঞ্জ করার মধ্যে দিয়ে দেয়, অর্থাৎ অপশন দিয়ে দেবে এবং হাই অ্যাবিলিটি, হাই ক্রিয়েটিভিটি, হাই ট্যালেন্ট দিয়ে দেবে। 4টি অপশন এইভাবে দিয়ে দেবে, অর্থাৎ যে জায়গার মধ্যে থাকবে হাই এবিলিটি, হাই ক্রিয়েটিভিটি, হাই কমিটমেন্ট, এটি হবে অ্যাকর্ডিং টু রেনজুলি কারেক্ট আনসার। এবং উনি আরেকটি কথা বলেছিলেন, কখনো এক্সামের মধ্যে আসে, অ্যাকর্ডিং টু রেনজুলি একটি শিশু গিফটেড কখন হবে, আফটার 3, মনে রাখবেন, আফটার 3 মিনস কি 1, 2, 3, অর্থাৎ এই 3টি রিং মডেল যার মধ্যে থাকবে, 3টি রিং মডেলের উপরে যে যাবে, অর্থাৎ 3টি রিং মডেলের গুণ যার মধ্যে থাকবে তাকে অ্যাকর্ডিং টু রেনজুলি গিফটেড বলেছেন। তো এক্সামের মধ্যে এইভাবে কোয়েশন এসেছিল, একটি দেখে দিবেন আপনারা, আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে বলছি। তখন কীভাবে 4টি অপশন আছে, বিলো 3, কখনো চলে আসে ইকুয়াল টু, তারপরে ইকুয়াল 0। যে এই রিং মডেলটি পড়েনি, অর্থাৎ রেনজুলি সম্পর্কে জানে না, সেই কোয়েশনটি 100% রং করে আসবে। অর্থাৎ যখন এই আপনি রিং মডেলটি পড়ে যাবেন তখন আপনার রং হবে না, অর্থাৎ আপনি মনে আসবে যে অ্যাকর্ডিং টু রেনজুলি তো উনি দিয়েছেন গিফটেড স্টুডেন্ট, তখন হবে যার মধ্যে 3টি গুণ থাকবে, আর 3টি হচ্ছে আফটার 3, অর্থাৎ বিলো হবে না, ইকুয়াল হবে না, 0 হবে না, আফটার 3 হবে। তো এইটি একটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশন একটি এসেছিলো, মনে করেন এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এই 4টি অপশন, তো আপনি এ সিলেক্ট করবেন। তো আশা করি এই রেনজুলির আপনার রিং মডেলটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখব আরেকটি পয়েন্ট মনে রাখবেন, জিজং বলে একজন থিওরিস্ট রয়েছেন, জিজং, আরও ক্লাস আমি বলেছিলাম মেবি, জিজং বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি দিয়েছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট ইমোশন অ্যান্ড কগনিশন আর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কগনিটিভ এবিলিটি আর ইমোশনাল এবিলিটি একসাথে একে অপরকে প্রভাবিত করে না, অ্যাকর্ডিং টু অনলি জিজং। অর্থাৎ আপনি কগনিশন, ইমোশন প্রভাবিত করেন, আর বাকি সব থিওরিস্ট যারা রয়েছেন সবাই বলেছেন যে ইমোশন অ্যান্ড কগনিশন একে অপরকে কী করে, প্রভাবিত করে। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের স্টাডি চলছে এবং ক্লাসটি আপনাদের জন্য মনোরঞ্জন হচ্ছে এবং ভালো লাগছে ক্লাসগুলি। যদিও আপনাদের বুঝে আসে ক্লাসগুলি, আপনি বুঝেন আমার ক্লাসগুলি, কথাগুলি, এক্সপ্লেনেশনগুলি এবং ভালো লাগে, তাহলে আপনি ডেফিনেটলি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আমি অনেকে দেখি অনেক ভিউ চলে আসে কিন্তু লাইক আসে না এবং কমেন্টও আসে না। আপনারা কমেন্ট করবেন, তখন আমি উৎসাহিত হব এবং আপনাদের জন্য এক সে বরকার এক, অর্থাৎ আমি ইউনিক চেষ্টা করব যাতে ক্লাস কম সময়ের মধ্যে মেন পয়েন্টগুলি কভার করে ক্লাস উপস্থাপন করার। এবং একটি ক্লাস নিতে অনেকটা বার্ডেন করতে হয়, অনেকটা প্রাইভেট স্কুলে ইনভিটেশন আসে কিন্তু আমি যাই না আপনাদেরকে সার্ভ দেওয়ার জন্য। যদি আপনারা আমার প্রয়োজন, আপনাদের সাপোর্টের প্রয়োজন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো পারবো না কোনো কিছু করতে। তো আমি আশা করি যে বা যারা আমার ক্লাস পছন্দ করেন
এক্সপ্লেনেশনগুলি পছন্দ করেন, তো আপনারা কী করবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক পেজেস রয়েছে, শেয়ার করবেন, স্ট্যাটাসে শেয়ার করবেন। আমি অনেক সময় বলে থাকি, কেননা অনেক মানুষ জানে না যে আমি বর্তমানে টিচিং করছি। আমি অনেক মোর দ্যান 8 ইয়ার্স থেকে পড়াচ্ছি অফলাইনে, আমার কোচিং সেন্টার অলরেডি রয়েছে। তো যেহেতু অনলাইনে আমি কিছুদিন পূর্বে শুরু করেছি, তো যাহারা আপনাদের আত্মীয় স্বজন এবং আমার অনেক স্টুডেন্টস রয়েছে, মোর দেন 1000 স্টুডেন্টস রয়েছে, ওরাও জানবে। এবং আপনারা রিলেটিভ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি নিচ্ছেন, যে কোনো এক্সাম হতে পারে, ওদেরও কিছু গাইড হবে। ওরা যদি ভালো লাগে ওয়াচ করবেন। তো আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কন্টিনিউয়াসলি ক্লাস ওয়াচ করেন। যদি বুঝে না আসে পয়েন্টটি কমেন্ট করবেন, আমি নেক্সট ক্লাসে পয়েন্টগুলি আলোচনা করব। এবং লাস্ট ক্লাসের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি, লাইটিংয়ের প্রবলেম হয়েছিল, টেকনিক্যাল ইস্যু হয়েছিল এবং চাইল্ড সেন্টার এডুকেশন এই ক্লাসের মধ্যেও টেকনিক্যাল ইস্যু হয়েছিল, লাইটের ইস্যু হয়েছিল। আমি খুবই মর্মাহত, দুঃখিত যে এই টেকনিক্যাল ইস্যুর জন্য। নেক্সট টাইম থেকে চেষ্টা করব যাতে প্রপারলি ক্লাসগুলি উপস্থাপন করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।